আমরা দেখেছি চোখের সামনে যে ইভিএমে যে কালো টেপ লাগিয়ে দেওয়া, আমরা দেখেছি যে চোখের সামনে ভোট লুট হয়ে যাচ্ছে, আর যাদের মেরুদণ্ড আছে তাদেরকে কাঁদতে কাঁদতে চলে আসতে হচ্ছে। এবং আমাদের পশ্চিমবঙ্গের গণতন্ত্র আরো শক্তিশালী হোক। আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 6,500 স্কুল চলছে একজন শিক্ষক বা শিক্ষিকার ওপর ভিত্তি করে, এক ছাত্র শিক্ষক গড়। ভারতবর্ষের অন্য অনেক রাজ্যের থেকে আমরা পিছিয়ে। স্বপন মণ্ডলের কথা শুনে তার কনফিডেন্স দেখে খুব ভালো লেগেছে। তৃণমূল কি বলল আর বিজেপি কি বলল না, তার মধ্যে বেশি না ঢুকে, SIR বলে আইনে কোনো পদ্ধতি নেই, তা আতঙ্কে পরিণত হয়েছে। দিকে আতঙ্ক আসবে, একটা সার্জিক্যাল রেড আসবে, কি বলে অপারেশন আসবে, আমরা তসস্থ হয়ে যাব সাধারণ মানুষ। এই টেরর টেকনিকটা হলো এই জামানার একটি সিগনেচার। এই যে 2024 রোলে যদি এত জল মেলানো থাকে, তবে 2024 যিনি জিতেছেন, যারা জিতেছে তারা সবাই ভোর উপর জিতেছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী অমিত শাহ ডিপার্টমেন্ট অর্ডার দিয়েছিল যেখানে বাঙালি পাবে সেখানে ঠেকাবে। উগ্রপন্থী বলাটা আমার তীব্র আপত্তি। ঠিক আছে, তার থেকে দিয়েছে বাজে লোক নিয়ে আসে। অমিত শাহকে নিয়ে আমি এখানে কথা বলতে রাজি নয়, কেন অমিত শাহ ওর জন্মের আগে যা করেছে তার আমি বলে দিতে পারি। আপনি এর মধ্যে ডিস্টার্ব করবেন না। আমাদের আমলে আমরা যখন এই চালিয়েছিলাম তখন এরকম টাইপের লোক ছিল না। যাই হোক, যারা আজকে চেঁচামেচি করছে, বিএলও ভাইদের একটাই অনুরোধ যে প্রভাবিত হবেন না। দুটি বৃহৎ দল তারা একটা বাইনারি এস্টাবলিশ করছে, হয় আমি না হলে তুমি। বাংলার মানুষকে বলুন বুকে হাত দিয়ে কথা বলতে, তারা বলবে আমরা এই রাজনৈতিক দলকেও চাই না, ওটাকেও চাই না, কিন্তু আমাদের কাছে কোনো তৃতীয় অল্টারনেটিভ নেই। এগুলো সবচেয়ে বড় দুঃখ। কারণ যারা তৃতীয় হিসেবে দাঁড়িয়েছিল তারা খুব একটা কিছু করে উঠতে পারেনি। তারা একটা নমস্কার, চলবে রণজিৎ, আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসী এই প্রতিবেদনের অবতারণা। তৃণমূলের সাংসদ কিছুদিন আগেও ছিলেন রাজ্যসভায়, এনে তৃণমূলের হয়ে গেছিলেন। তিনি এখন বলছেন যে তৃণমূল বিজেপির একটা বিকল্প কেউ তৃতীয় শক্তি এখানে আসুক। তিনি বামেদের সময় সম্পূর্ণ যে শাসন দেখেছেন এবং সেই অভিজ্ঞতা থেকে বলছেন সেই আমল আর এই আমলের তুলনামূলক পার্থক্য কতটা, এবং তিনি আক্ষেপ করছেন। এবং তার কথার নির্যাস ধরলে যেটা বোঝা যায় যে সিপিআইএম পারছে না, এটাতে তাকে যথেষ্ট পীড়া দিচ্ছে। সেখানে একটু হাসলেন দীপশিতা, এবং হাসির অর্থ আপনারা নিশ্চিতভাবে বুঝেছেন। দেখবেন শেষটা দেখলেও একেবারে শেষ পর্যন্ত একটু দেখুন। এই বক্তব্যগুলোই দরকার যে সিপিআইএম এর অভাব অনুভূত হচ্ছে সবার। 34 বছর রাজত্ব করেছে, কিছু ভুলভ্রান্তি ছিল, কিন্তু দিনের শেষে তারা যে পশ্চিমবাংলার উন্নতি করবার জন্য সার্বিকভাবে প্রয়োজন এবং খুব অগ্রণী ভূমিকা নিতে পারে, এই যে একজন বিএলও এসেছেন এখানে, তাকেও সাধুবাদ জানালেন যে সের দ্বারা সোজা রেখে কাজ করছেন। এনারাও এই সরকারের আমলে কিভাবে ভোটটা হয় সেটা দেখেছেন। ন্যায্য কথা বললেন যে 2024-এ যারা যারা জিতে এসেছেন, সিপিএম এর কেউ যেতে আসেননি, সুতরাং এই ভোটটাকে বাতিল করা হোক। সঠিক বলেছেন তো, এতই যদি জল, তাহলে সেই জলেই তো আপনারা নির্বাচিত হয়ে এসেছেন। যাই হোক, আপনারা শেষ পর্যন্ত একটু বক্তব্যটা দেখুন, লাইক শেয়ার করে অনেক মানুষকে দেখার সুযোগ করে দিন। এবিপি আনন্দে হয়তো এটা অনেকদিন আগে সম্প্রচারিত হয়েছে, অনেকের হয়তো চক্ষুগোচর হয়নি। যাই হোক, দেখুন। যেখানে অনিয়ম হয়েছে আপনাকে হ্যারাস করবে, গভীর রাত পর্যন্ত বসিয়ে রাখবে। এই অভিজ্ঞতা, চরম অভিজ্ঞতা আমরা দেখেছি চোখের সামনে যে বিরোধীর যে ইভিএমে যে কালো টেপ লাগিয়ে দেওয়া, আমরা দেখেছি যে চোখের সামনে ভোট লুট হয়ে যাচ্ছে। সরকারি দলের যারা সমর্থক যে ভোট কর্মী, তারা কিন্তু খুব মুচকি হাসছেন, হেসে চলে আসছেন, আর যাদের মেরুদণ্ড আছে, যারা সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, তাদেরকে কাঁদতে কাঁদতে চলে আসতে হচ্ছে। এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে, এই চাপের মধ্যে কিন্তু আমাদের বিএলওদের বা ভোট কর্মীদের কাজ করতে হয়। তা সত্ত্বেও আমরা বলছি, আমরা সব রকমের সহযোগিতা নির্বাচন কমিশনকে করছি, আমরা করব। এসআইআরটা সফল হবে এবং আমাদের পশ্চিমবঙ্গের গণতন্ত্র আরো শক্তিশালী হোক। ধন্যবাদ স্বপনবাবু। দেখুন, স্বপনবাবুর বক্তব্যের একটা অংশের সঙ্গে আমি সম্পূর্ণ একমত, আরেকটা অংশের সঙ্গে সম্পূর্ণ তীব্রভাবে দ্বিমত। কোথায় দ্বিমত সেটা বলি, তারপরে একমত কোথায় সেখানে আসবো। এক হচ্ছে, উনি বললেন যে স্থায়ী শিক্ষক শিক্ষিকারা, সিনিয়র শিক্ষক শিক্ষিকারা যেখানে কাজটা করছেন তারা পাচ্ছেন, ফ্যাক্টও তাই বলছেন, অঙ্গনওয়াড়ি কর্মীরা পাচ্ছেন না। কিন্তু আমি একটু বড় করে জিনিসটা যদি দেখি, সত্যিই তো
একটা শ্রেণীর মানুষ শিক্ষক শিক্ষিকারা পাচ্ছেন, কিন্তু কিসের বিনিময়ে পাচ্ছেন? আমি বলছি যে সেই কেন্দ্রের তথ্য বলছে আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 6,500 স্কুল চলছে একজন শিক্ষক বা শিক্ষিকার ওপর ভিত্তি করে, একজন শিক্ষক শিক্ষিকাকে নিয়ে। এবছরের পরিসংখ্যান বলছে যে ছাত্র শিক্ষক গড় ভারতবর্ষের অন্য অনেক রাজ্যের থেকে আমরা পিছিয়ে 32 জন ছাত্র পিছু একজন করে শিক্ষক আমাদের স্কুলগুলোতে। এই রকম একটা অবস্থায় হঠাৎ করে শিক্ষক শিক্ষিকাদের, সিনিয়রদের যদি সরিয়ে নিয়ে যাওয়া হয়, ওই কচিকাচাগুলো যারা ওই একজন দুজন অথবা একটা সাবজেক্টের একজন মাস্টারমশাই অথবা দিদিমণির মুখের দিকে তাকিয়ে তারা হয়তো মাধ্যমিকে বসবে, তারা হয়তো টেস্ট পরীক্ষা দিচ্ছে, তাদের অবস্থা কি হবে আমরা কতজন ভেবে দেখেছি। এক। দুই হচ্ছে যে এই একই সময় যেহেতু বহু প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকারা টিআইসিরা এই একেবারে এই বিএলওর কাজটা করছেন, তাদের কিন্তু স্কুলে যেতে হচ্ছে, তার কারণ মিড ডে মিলের দায়িত্ব তাদের ওপর। অর্থাৎ দুটো কাজের কোনোটাতেই পূর্ণ মনোযোগ তারা দিতে পারছেন না। পাশাপাশি তাদের কি করতে হচ্ছে, যেহেতু টেস্ট পরীক্ষা হচ্ছে সেই টেস্ট পরীক্ষার বন্দোবস্ত করতে হচ্ছে, অ্যানুয়ালের সমস্ত ক্লাসে। বোধহয় 2 বার বা 3 বার এই বিষয়ে এখানে বলতে এসছি, কেন আমার মনে হচ্ছে যত দিন যাচ্ছে জটিলতা বাড়ছে, জটিলতা কম হওয়ার থেকে বাড়ছে। আমার খুব ভালো লাগলো ওই বিএলও শ্রী স্বপন মণ্ডলের কথা শুনে, তার কনফিডেন্স দেখে খুব ভালো লেগেছে, কারণ আমি তো ওদের দপ্তরেই কাজ করেছি। এসআইআর নিয়ে যে গন্ডগোলটি, তার প্রথম সূত্র কিন্তু আমাদের বুঝতে হবে এই তৃণমূল কি বলল আর বিজেপি কি বলল না, তার মধ্যে বেশি না ঢুকে যেটা বুঝতে হবে যে এসআইআর বলে আইনে কোনো পদ্ধতি নেই। আমি প্রাক্তন অফিসার হিসেবে দাঁড়িয়ে বলছি, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলে কোনো আইনে প্রভিশন নেই। যেটা আছে আইনগত সেটা হলো ইন্টেন্সিভ রিভিশন। ওকে, আচ্ছা, এবার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করতে একটা গিয়ে কয়েকটি প্যাচ কষা হয়েছে। আমি প্যাচ এবং স্ট্র্যাটেজির মধ্যে ফারাক করতে জানি, আমরা সকলেই জানি। প্যাচটা হলো যে প্রথমে বলা হলো যে বেসিক ডকুমেন্ট আমরা যেগুলোকে বলি, আপনার বেসিক ডকুমেন্ট কি? সব জায়গায় আধার কার্ড লাগান, কোথাও লাগালে বাড়ির একটা কোনো বিল দেখিয়ে দেন, এটাই তো চলে যাচ্ছে এত বছর। বেসিক ডকুমেন্টগুলো নিয়ে 9-6 করা হলো। করে কেন করা হলো তার একটা উদ্দেশ্য, প্রথম এসআইআর এ ওই যে ভদ্রলোক এখন এসছেন তিনি স্পষ্ট করে বলে দিলেন যে এর সাথে সিটিজেনশিপ আমি জড়িয়ে দেব। আমি তখনও বলেছি সিটিজেনশিপ এর সাথে জড়ানোর তোমার কোনো অধিকার নেই। আবার দাঁড়িয়ে বলছে কোনো অধিকার নেই। উনি বলছেন, উনি আমার প্রায় 14-15 বছর ছোট হবে, উনি বলছেন যে কেন আমার আইনে লেখা আছে সিটিজেন অফ ইন্ডিয়া। আলা, ভারতবর্ষে 850টি আইনে লেখা আছে সিটিজেন অফ ইন্ডিয়া, 850টি আইনে লেখা আছে। আমি কিন্তু একবারও বলছি না আমি সিটিজেনশিপের মানে যাচাই করার বিরুদ্ধে, সিটিজেনশিপ যাচাই করা উচিত, কিন্তু এই মৌকায় নয়। এটাই হলো সবচেয়ে বড় কথা। দেখুন, নির্বাচনে অংশগ্রহণ করা আমাদের দায়িত্ব, যেরকম নির্বাচনী দপ্তর আমাদের একটি সেবা দিচ্ছেন, সেই সেবাটাকে উল্টে দিয়ে একটা আতঙ্কে পরিণত হয়েছে। আতঙ্কে পরিণত হয়েছে ওই কয়েকটি প্যাচের ব্যাপার নিয়ে। হ্যাঁ, আর এই প্যাচ এবং আতঙ্ক আমরা কিন্তু আগেও ভুগেছি। আমি 1 মিনিটের জন্য রাজনীতিতে ঢুকছি না, আমি আপনাদের হয়েই বলছি, আগেও হয়েছে। এই একদিকে আতঙ্ক আসবে, একটা সার্জিক্যাল রেড আসবে, কি বলে অপারেশন আসবে, আমরা তসস্থ হয়ে যাব সাধারণ মানুষ। যখন নোটবন্দি করা হলো, মনে আছে লাইনে দাঁড়িয়ে কত লোক মারা গেল, লাইনে দাঁড়িয়ে মারা গেল, কোনো দরকার ছিল না, কারণ সব নোটই ফিরে আসলো, বরং বেশি নোট ফিরল। কেন করলো তারও কোনো উত্তর নেই, তার নিজের সিএজিও তার কোনো জবাব দিতে পারেননি। যখন জিএসটি করলো, জিএসটির আমিও তো কমার্শিয়াল ট্যাক্স কাজ করেছি, জিএসটি আর 2 বছর পরে অ্যানাউন্স করলে খুব ভালো হতো, কারণ তার অনেক প্রিপারেশন বাকি ছিল, যেটাকে আলটিমেটলি 2.5 বছর 3 বছর পরে গিয়ে আবার বদলাতে হলো। ওর তার মধ্যেও চলে আসলো একটা অর্ধবুদ্ধি অর্ধচিন্তিত একটা টেরার। এই টেরার টেকনিকটা হলো এই জামানার একটি সিগনেচার, এই টেরার। হ্যাভিং সেড দ্যাট, আমার কিরকম মনে হচ্ছে যে 2024 রোলে যদি এত জল মেলানো থাকে, তবে 2024 যিনি জিতেছেন
যারা জিতেছে তারা সবাই ভুয়োর ওপর জিতেছে, তারা সবাই ভুয়োর ওপর জিতেছে। তবে তাদের সকলকে রিকল করা যাক, আর একবার ভোট করা যাক, ওই শুদ্ধিকরণ করে গোবর দিয়ে ভগবান জানে কি কি করে আবার করা যাক। আসল কথা, মনে প্রাণে একজন মানতে পারেননি 2014-তে এত ভারী কমবে। পরে আরম্ভ করেছে একটি টেকনিক যে এরপরের ইলেকশনে যেন আমার মনোপ্রত রোল থাকে, আমার মনোপ্রত রোল, এটা আমি একদম স্পষ্ট বুঝতে পেরেছি। কাশ্মীর থেকে কন্যাকুমারী অমিত শাহ ডিপার্টমেন্ট অর্ডার দিয়েছিল যেখানে বাঙালি পাবে সেখানে ঠেকাবে। যে বাংলাতে কথা বলতে পরিযায়ী শ্রমিক সে মার খেয়েছে, কেরালার মতন স্টেশনে মার খেয়েছে, তামিলনাড়ুতেও মার খেয়েছে, কারণ অর্ডার, পুলিশের হাতে অর্ডার দিয়ে দিলে পুলিশ তো তখন আর রং দেখে না, ঢং দেখে না, দাঁড় করেছে। কটা পেয়েছে? কটা বাংলাদেশি খুঁজে পেয়েছে? কটা বাংলাদেশি খুঁজে পেয়েছে? এই যে শত 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 ভদ্রলোকের গায়ে হাত দেয়নি, যার চাকরি করে কিন্তু কিছু করে উঠতে পারছে তীব্র আপত্তি জানালাম না। না, উগ্রপন্থী বলাটা আমার তীব্র আপত্তি। ঠিক আছে। চুপ চুপ কৌস্তব আগে আগে শেষ হোক, এটা নিয়ে আমরা আলোচনা করবো। ঠিক আমি বলেছি না না, এটা করেন, ওনার বক্তব্য শেষ করুন। এই কোথা থেকে দিয়েছে? বাজে লোক নিয়ে আসে, ওনার বক্তব্য শেষ করতে দিন। বাজে লোক নিয়ে আসে। অমিত শাহকে নিয়ে আমি এখানে কথা বলতে রাজি নয়, কেন অমিত শাহ ওর জন্মের আগে যা করেছে তার আমি বলে দিতে পারি, আমরা সবাই জানি, সব লিখিত। আপনি এর মধ্যে ডিস্টার্ব করবেন না। আপনি এই ধরনের ফরম্যাটটা আলাদা, আমি আসবো এটা কি আমি আপনাকে বললাম, আপনি বলতে পারেন না এই ধরনের কথা। কৌস্তব, আমি থামালাম, আপনি চালিয়ে যান। কোথার থেকে লোক ধরে নিয়ে আসুক গো? জর্দার চালিয়ে যান। জানা আছে। হ্যাঁ, এখন কাজের কথা আসা যাক। বিএলওদের ওপর যে অমানবিক চাপ ফেলেছে সেটা কিন্তু আমাদের আমলে, আমরা যখন এই চালিয়েছিলাম তখন এরকম টাইপের লোক ছিল না। যাই হোক, যারা আজকে চেঁচামেচি করছে তাদের এইটুকু সংখ্যা ছিল। তারা বিএলওরা তামিলনাড়ু তো স্ট্রাইকে গেছে, কেরালা তো স্ট্রাইক করছে ইত্যাদিতে। বাংলায় যে তারা একটা উগ্র একটা স্ট্যান্ড নিয়েছে তাতে খুব একটা অস্বাভাবিক কিছু নয়, তারা তাদের বক্তব্য তারা রেখেছেন। কিন্তু বিএলওদের ক্ষেত্রে তারা যথেষ্ট সংযম দেখিয়েছেন চাপের মধ্যে। একটি শ্রেণী পারেননি, তাদের মধ্যে অনেক দুর্ঘটনা হয়ে গেছে, সব মানছি। প্রত্যেকটি পলিটিক্যাল পার্টিকে বলা হয়েছিল তোমরা বুথ লেভেল অ্যাসিস্ট্যান্ট পাঠাও। বুথ লেভেল অ্যাসিস্ট্যান্ট আমরা যখন যে কজনকে দেখেছি, খবর নিচ্ছি, শুধু একজন, আর সে একজন হচ্ছে তৃণমূল কংগ্রেসের সমর্থক। এখন তারা যদি সাথে সাথে সব জায়গায় যায়, প্রভাবিত করার একটা সুযোগ থাকলেও থাকতে পারে, এটা আমাদের সাবধান থাকতে হবে। তারা যদি সবসময় যায় তাদের সাথে, এইটা যেন বিএলও ভাইদের একটাই আমার অনুরোধ যে প্রভাবিত হবেন না। আজকে আমি একটি কথা বলবো যে দেখুন, লোকুর কমিশনের কথা উনি বললেন, সিটিজেনশিপ কমিটি অন ইলেকশন বললেন, ওই রিপোর্টে আমারও হাত ছিল বানানো, এখনো আছে তাতে ছাপ। আমরা চেষ্টা করেছি যতক্ষণই নিউট্রাল থাকতে, মাঝে সাঝে লোকে চেঁচিয়ে বেড়ায় যারা খুব বোঝে না, কিন্তু আমরা চেষ্টা করছি যতক্ষণই নিউট্রাল থাকতে। এই নিউট্রালিটির মধ্যে আমরা একটা যেটা বুঝতে পারছি, সেটা এই একটা ক্রমাগত স্নায়ুচাপের খেলা, যেটা আক্রমণাত্মক খেলা হচ্ছে, তাতে দুটি বৃহৎ দল চলে আসছে। দুটি বৃহৎ দল তারা একটা বাইনারি এস্টাবলিশ করছে, হয় আমি না হলে তুমি। কেউ বলছে আমার এই লজিক, এই আবেগ আমার জন্য আমার দিকে চলে আসো, আমার জাত সর্বনাশ হয়ে গেল, আমার দেশ সর্বনাশ হয়ে গেল। কেউ বলছে এদের প্রাণ চলে গেল, এদের বাঁচাও। আপনারা লক্ষ্য করে দেখবেন, বাংলার মানুষকে বলুন বুকে হাত দিয়ে কথা বলতে, তারা বলবে আমরা এই রাজনৈতিক দলকেও চাই না, ওটাকেও চাই না, বেশিরভাগের লোক বলবে। কিন্তু আমাদের কাছে কোনো তৃতীয় অল্টারনেটিভ নেই, এটাই হলো সবচেয়ে বড় দুঃখ। আমরা একটা বাইনারি ট্র্যাপে পড়ে যাচ্ছি, কারণ যারা তৃতীয় হিসেবে দাঁড়িয়েছিল তারা খুব একটা কিছু করে উঠতে পারেনি। শেষে আমি বলবো, এক্সইওএ 7.64 থেকে প্রায় 70 লাখ 80 লাখ ডেড, ডুপ্লিকেট অ্যান্ড মিসিং নাম কাটা অস্বাভাবিক হবে।